শুটিং করার সময় আসলে আমাদের প্রতিদিনই মজা হতো, কোনটা ছেড়ে কোনটা বলবো আমি এই জন্য কনফিউজ হয়ে যাই মানে কোয়েশ্চেনটা শুনলে। মানে সেলিম ভাই সেটে মজা হবে না আসলে এটা কেউ ভাবতে পারে না, মানে যারা কাজ করেছে তারা বুঝতে পারবে, যারা কাজ করেনি তারা খুবই মিস করেছে, আমি বলবো তাদের দুর্ভাগ্য এটা যে সেলিম ভাইয়ের সাথে কাজ হয়নি। মানে থাকে না যে যখন আপনি শ্যুট করছেন তখন তো একটা সিরিয়াস মোমেন্ট, কিন্তু যখন আমাদের প্যাক আপ হয়ে যায় তখন একদম মনে কর পুরো পিকনিকের মতো, এই গান বাজনা হচ্ছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে একটা অন্যরকম ভাইব। আর সেলিম ভাই বলবো যে মানে আমার তো মানে চলচ্চিত্রের প্রথম কাজ, কিন্তু আগে পরেও তো নানান ডিরেক্টরের সাথে কাজ হয়েছে, কিন্তু সেলিম ভাইয়ের কাছে আমার মনে হয় যে উনি প্রত্যেকটা মানুষকে একটা স্পেস দেয়, যেটা সবাই হয়তো কিভাবে কি নেয় আমি জানি না, কিন্তু সেলিম ভাইয়ের সাথে কাজ করতে খুবই কমফোর্ট লাগে। আর এই তো মানে প্রত্যেকটা দিনই আমাদের মনে হয়েছে যে প্যাক আপ মানে ঈদ, চলো আমরা এখন গিয়ে মানে খুবই হই হুল্লোড় করি এরকম। এই জিনিসটা আসলে দরকার, কাজকে আসলে উপভোগ করাটা দরকার, নইলে একটা প্রেশার মনে হয়। আচ্ছা, ভাইয়ের কোনো মজার স্মৃতি মনে পড়ছে? একটা স্মৃতি হঠাৎ কথা শুনতে শুনতে মনে হলো, আমরা জলটুঙ্গি ঘরে ওই যে ঘুমাইলা ঘুমাইলা বন্ধু যে গানটা, ওটা শ্যুট হচ্ছে, তো ওখানে তো দাসী আছে ৩-৪ জন, মূল একটা গায়িকা আছে আর অন্য অ্যাক্টর তো আছেই। এর মধ্যে ৩-৪ জন দাসীর মধ্যে একটা দাসী আমি কাস্ট করেছি, কাস্টিং ডাইরেক্টর কাস্ট করা নাই, মনে হলো যে এই রোলটার জন্য উপযুক্ত। আচ্ছা, তো আমি জানি যে ও অনেক অভিনয় করেছে, কিন্তু সেটে যাওয়ার পর ও বললো যে আর কোনোদিন অভিনয় করে নাই, প্রথম অভিনয় করতে আসছে, সেটা আগে বলে নাই। সেই সুযোগ দুর্গাপুরে এখন কোনোদিন অভিনয় করে নাই বা ক্যামেরার সামনেও কোনোদিন দাঁড়ায় নাই, সে এসে হাজির হলো। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা দেখি। তো যখন ওকে সাজ পোশাক পরানো হলো, হ্যাঁ, তো দেন ও কাপড় দেখে বললো যে এইরকম, মানে ও শুটিং করতে আসলে দাসীর কাপড় পরবে, এই কাপড় আমি কেন পরবো? আচ্ছা, তো ওকে বোঝানো হলো যে তোমার রোলটা এইরকম। আচ্ছা, বুঝলো। এরপরে আমি যখন মাটি ছিল প্রধান গায়িকা, গানটা যে প্লে করেছে ঘুমেলা ঘুমেলা, তো ওকে ব্রিফ দিচ্ছি, তো ওকে ব্রিফ দেওয়ার সময় ও আইছে মাঝখানে হাজির হয়, তাহলে আমি কি করবো? আমাকে দাঁড়াও, তোমাকে পরে বলছি। হ্যাঁ, তারপরে আবার একে বলি, মাঝখানে আবার এসে বলেছে তা আমারটাকে বারবারই এই আমার ব্রিফিংয়ে, কারণ ও জানে না আসলে, তখন তো আর আমার তো মাথায় নেই। তো আমি ডাকলাম আমার কাস্টিং ডিরেক্টরকে, কে কাজ করছে? ও কয় যে আপনি করছেন। তারপরে ওকে বললো যে এটা ঢাকায় পাঠায় দাও। হ্যাঁ, তারপরে ও কান্না শুরু করলো। তখন ইরেশ ছিল, পাভেল ছিল, ওরা ওকে বুঝিয়ে শুনিয়ে তারপর সুন্দরভাবে পরেও বুঝছে যে আসলে কি করতে হবে। ও খুব সুন্দরভাবেই করে দিয়েছে। আমি ওর নাম বলছি না, যে ওখানে ৩ জন আছে তো যে কোনো একজন। আচ্ছা, ৩ জনের মধ্যে যে কোনো একজন। চমৎকার।